আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স সিনিয়র্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের হাইড্রোলিক সাবজেক্টের চাপ ও চাপের পরিমাপ অধ্যায়ের ম্যাথ করব। তো ম্যাথ করার আগে আমাদের একটা বেসিক নিয়ে আলোচনা করতে হবে। পরম চাপ সমান সমান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস গেজ চাপ। তো আজকে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব যে পরম চাপ জিনিসটা মূলত কি, আর বায়ুমণ্ডলীয় চাপ কি, আর গেজ চাপ কি। তাহলে দেখো, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে যে আমরা জানি যে বায়ুর যে চাপ সেটা হলো বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ সমান হয় 1 অ্যাটম অথবা 76 সেন্টিমিটার অফ মার্কারি। এটা আমাদের খুব পরিচিত জিনিস যে বায়ুমণ্ডলীয় যে চাপটা সেটা আমরা মোটামুটি সবাই বুঝি। এটা আমরা সবাই মোটামুটি আমাদের কম বেশি ধারণা আছে। কিন্তু আমাদের গেজ চাপটা দেখো, এই গেজ চাপটা সম্বন্ধে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো যে আসলে গেজ চাপটা কি। তাহলে দেখো, খুব সহজ ভাষায় যদি গেজ চাপটা আমি বলতে চাই, তাহলে দেখো খুব সহজ ভাষায় এরকম করে বলা যায় যে বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে অতিরিক্ত চাপই হলো গেজ চাপ। বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে অতিরিক্ত চাপটাই কি ভাই? গেজ চাপ। তাহলে দেখো আমরা গেজ চাপের সংজ্ঞাটা দেখি। আচ্ছা, তাহলে আমাদের সংজ্ঞাটা একটু খেয়াল করো কি বলছে দেখো। বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় কোনো তরল বা গ্যাসের অতিরিক্ত চাপকে গেজ চাপ বলে। বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় কোনো তরল বা গ্যাসের অতিরিক্ত চাপকে কি চাপ বলে ভাই? গেজ চাপ বলে। এই অতিরিক্ত কথাটা একটু ভালোভাবে খেয়াল করো যে অতিরিক্ত চাপটাকে কি বলে? গেজ চাপ বলে। ঠিক আছে। আচ্ছা দেখো, যেমন একটা উদাহরণ দেওয়া আছে। যেমন ধরো সাইকেলের টায়ারে বাতাস ভরা হচ্ছে। কি হচ্ছে ভাই? দেখো, সাইকেলের টায়ারে বাতাস ভরা হচ্ছে। এক নাম্বার দেখো, টায়ারের বাইরে বায়ুমণ্ডলীয় চাপ সবসময় কি থাকে? সমান থাকে। টায়ারের বাইরে বায়ুমণ্ডলীয় চাপ সবসময় কি আছে ভাই? সবসময় আছে। ঠিক আছে না? আচ্ছা, 2, টায়ারের ভিতর বাতাসের চাপ বাইরের বাতাসের চাপের চেয়ে বেশি। তাহলে দেখো, 2 নম্বর কথাটা কিন্তু আমাদের খুব পরিচিত যে টায়ারের ভিতরে বাতাসের চাপ। টায়ারের ভিতরে কি চাপ বলো? বাতাসের চাপ বাইরের বাতাসের চেয়ে বেশি। এটাই তো স্বাভাবিক। সুতরাং 3 নম্বরে দেখো, টায়ারের ভিতর এই অতিরিক্ত চাপই হলো গেজ চাপ। টায়ারের ভিতর কি বলো? এই অতিরিক্ত চাপটাই হলো গেজ চাপ। আচ্ছা, এই জিনিসটা আমাদের কিন্তু পরিচিত। আমরা যদি একটু কল্পনা করি তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবো যে আসলে টায়ারের ভিতরে যে পরিমাণ চাপ থাকে টায়ারের বাইরে কিন্তু সেই পরিমাণ চাপ থাকে না। কারণ কি হয় দেখো, আমরা যদি কোনো সময় টায়ারটা ছাড়ি তাহলে ভিতর থেকে বাতাস বের হয় বায়ুর চাপ, এবং টায়ারের ভিতরে চাপটা সর্বদাই কি হয়? সমান হয়। তার মানে এই জায়গা থেকে একটা জিনিস আমরা এই জিনিসটা কিন্তু আবারও প্রমাণ হচ্ছে যে অবশ্যই টায়ারের ভিতরে বাইরের বায়ু অপেক্ষা থেকে বেশি চাপের বাতাস থাকে। তাহলে ভাই দেখো, আমরা এই গেজ চাপটাকে বোঝার জন্য আমাদের একটা এক্সাম্পল নিয়ে আসলাম যাতে আরো খুব সহজে সুন্দর করে বুঝতে পারি। কি বলছে দেখো, গ্যাস সর্বদাই বায়ুমণ্ডলীয় চাপকে শূন্য ধরে। গ্যাস সর্বদাই কি করে বলো? বায়ুমণ্ডলীয় চাপকে শূন্য ধরে। এখন আমরা শর্তের মধ্যে লিখে দিয়েছিলাম যে যখন আমরা ম্যাথ করবো বায়ুমণ্ডলীয় চাপটা গ্যাস কখনো বায়ুর চাপ হিসাবে আনে না। তোমরা যদি 1 নম্বর ক্লাস থেকে করে থাকো তাহলে বিষয়টা বুঝতে পারবা। এই কথাটা এই জায়গায় বলা হচ্ছে দেখো যে গ্যাস সর্বদাই বায়ুমণ্ডলীয় চাপকে কি ধরে বলো? শূন্য ধরে অতিরিক্ত চাপকে মাপে বা হিসাব করে। গ্যাস সর্বদাই বায়ুমণ্ডলীয় চাপকে শূন্য ধরে অতিরিক্ত চাপকে মাপে বা হিসাব করে। আচ্ছা দেখো, যেমন বায়ুমণ্ডলীয় চাপ হলো 1 অ্যাটম। বায়ুমণ্ডলীয় চাপ কত ভাই? 1 অ্যাটম। এবং টায়ারের ভিতরে চাপ হচ্ছে 1.2 অ্যাটম। তার মানে ভিতরের চাপটা কি ভাই বলো? বেশি। সুতরাং গ্যাস যখন আমরা মাপবো যে আসলে কি পরিমাণ চাপ আছে, তখন সে গ্যাস চাপটা আমাদের শো করবে কত বলো? দেখো, এই বেশি চাপ থেকে কম চাপটা বিয়োগ করবে, অর্থাৎ টায়ারের ভিতরের চাপ থেকে বায়ুমণ্ডলের চাপটা সে মাইনাস করবে। মাইনাস করে দেখো, এই যে 0.2 যে চাপটা আছে সেই চাপটা গ্যাসটা শো করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তার মানে কি, অতিরিক্ত চাপকে মাপা বা হিসাব করার কাজে আমরা কি করি? গ্যাস ব্যবহার করি। ঠিক আছে। দেখো, এই বেসিকটা তোমরা দেখলে কিন্তু বুঝতে পারো যে বায়ুমণ্ডলের চাপ কত আছে? 1 অ্যাটম, এবং টায়ারের চাপ আছে হলো 1.2 অ্যাটম, এবং গ্যাস শো করবে অথবা দেখাবে এই বড়টা থেকে ছোটটা মাইনাস করলে, অর্থাৎ টায়ারের চাপ থেকে বায়ুমণ্ডলের চাপটা মাইনাস করে যেটা থাকতেছে সেটাই কি করতেছে বলো? গ্যাস দেখাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত চাপকে মাপতেছে। অতিরিক্ত চাপ কত বলো? অতিরিক্ত চাপ হলো 0.2। তাহলে গ্যাসটাই শো করতেছে অতিরিক্ত চাপ হলো 0.2। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা একটা সত্য লিখতে পারি যে গ্যাস সর্বদা কি করে বলো? বায়ুর চাপকে শূন্য ধরে বা বায়ুর চাপ হিসেবে আনে না। গ্যাস সর্বদা কি করে বলো? বায়ুর চাপকে শূন্য ধরে অথবা বায়ুর চাপকে হিসেবে আনে না। এখন আমরা ম্যাথ করব। তাহলে দেখো, আমাদের 1 নম্বর ম্যাথটা একটু করো। কি বলছে? চিত্র অনুযায়ী এ বিন্দুতে পরম চাপ নির্ণয় করো।
কি চাপ নির্ণয় করতে বলছে ভাই? পরম চাপ। দেখো এই যে পরম চাপ কথাটা একটু খেয়াল করো, যে চিত্র অনুযায়ী এ বিন্দুতে পরম চাপ নির্ণয় করো। এটা কিন্তু ডুয়েট ভর্তি পরীক্ষা 93-94 সালে। তাহলে দেখো আমরা জানি যে যদি কোনো ম্যাথ ক্যালকুলেশন করি, দেখো যে এই ম্যাথটা যদি ক্যালকুলেশন করি, যে চাপের মান পাবো সেটা হলো সাধারণত গেজ চাপ। কি চাপ ভাই? গেজ চাপ। এই যে এই চাপটা আমরা ম্যাথ ক্যালকুলেশন করলে শুধু এই গেজ চাপ, এই মানটা পাইবো, গেজ চাপের যে মানটা সেটা বের করতে পারবো। কিন্তু পরম চাপ কি? পরম চাপ হলো গেজ চাপ প্লাস বায়ুমণ্ডলীয় চাপ, এই দুটো করতে যোগ করলে হচ্ছে পরম চাপ। তাহলে আমরা কিন্তু এটা মুখস্থ করতে বলছিলাম। সূত্র হিসেবে আমরা জানি যে পরম চাপ সমান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস গেজ চাপ। এখন আমরা যে ম্যাথ ক্যালকুলেশন করবো, সেই ম্যাথ ক্যালকুলেশন করার পরে চাপের যে মানটা পাবো সেটা হলো কি ভাই? গ্যাসের বা গেজ চাপ। আচ্ছা, তাহলে দেখো কি বলছে আমাদের, তাহলে আমরা শুরুতে গেজ চাপের যে মানটা সেটা বের করি। তাহলে দেখো এই জন্য আমাদের এ বিন্দুটা একটু সিলেক্ট করো। দেখো যে আমাদের এ বিন্দুতে চাপ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এ বিন্দু কোনটা? যে লেখা আছে এটা হলো আমাদের এ বিন্দু, এটা আমাদের কি বিন্দু? এ বিন্দু। তাহলে সত্য অনুযায়ী দেখো, তাহলে প্রথমে যে বিন্দু চাপ লিখবো, তাহলে আমরা প্রথমে কোন বিন্দুর চাপ লিখি? প্রথমে এ বিন্দুর চাপ লিখি। তাহলে এ বিন্দুর চাপটা এই জায়গায় লিখি যে পি এ, পি এ, প্রথমে এ বিন্দু চাপ লিখলাম। আচ্ছা, এখন দেখো এই এ বিন্দু থেকে নিচে নামলে, এই যে 70 নিচে একটু পরে দেখো, ওই বিন্দু থেকে প্রথমে যে বিন্দু চাপ লিখবো ওই বিন্দু থেকে নিচে নামলে চাপের মান কি হয় ভাই? পজিটিভ হয়। তাহলে দেখো এই বিন্দু থেকে আমরা এই বিন্দুতে এই জায়গায় অবস্থান করা যে কথা, আমাদের এই জায়গায় অবস্থান করা কি ভাই? একই কথা। ঠিক আছে, দেখো, এবং এই জায়গায় থেকে এতটুকু একটা ডিস্টেন্স দিয়ে দিছে, সেই ডিস্টেন্সটা কত বলো? 0.1 মিটার। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর যে ডিস্টেন্সটা সেই দিয়ে দিছে হলো 0.1 মিটার। তাহলে এই বিন্দু থেকে দেখো, এই বিন্দু থেকে আমরা সোজা নিচের দিকে নামতেছি, যেরকম করে সোজা নিচের দিকে নামতেছি। তাহলে দেখো এই বিন্দু থেকে কোন দিকে নামতেছি? নিচের দিকে নামতেছি। তাহলে নিচের দিকে নামলে আমাদের অবশ্যই চাপের মানটা কি দিতে হবে? পজিটিভ দিতে হবে। তাহলে এবার একটা আমরা পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কত মিটার নিচে নামতেছি হলো 0.1 মিটার, 0.1 মিটার। তাহলে 0.1 মিটার নিচে দিকে নামলাম। তাহলে দেখো তো আমাদের কি করা লাগবে? এই যে তরলটা প্রবাহিত হচ্ছে, এখানে যে তরলটা প্রবাহিত হচ্ছে সেই তরলে কি দিয়ে দিছে? ঘনত্ব দিয়ে দিছে। কিন্তু এই জায়গায় কিন্তু আপেক্ষিক গুরুত্ব দিয়ে দেন একে। ঠিক আছে, তাহলে ঘনত্ব দিছে, যেহেতু দিয়ে দিছে, তাহলে আমরা এই জায়গায় এরকম কি লিখতে পারি? ইনটু ঘনত্বের মান দিয়ে আছে হলো 1.1260। এককটা কি লিখতে হবে? কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব ইনটু এর সাথে কি গুণ করতে হয় বলো? যে আমরা জানি রো জি এইচ রো জি এস লিখতে হবে। তাহলে আমাদের জি এর মানটা, অভিকর্ষীয় ত্বরণ জি এর মানটা এই যে গুণ করলে হচ্ছে। তাহলে যে মান আমরা জানি যে 9.81, এককটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এর সাথে আপেক্ষিক গুরুত্ব সম্বন্ধ কিন্তু আমাদের গুণ করা লাগবে না। কেন লাগবে না? কারণ দেখো আমাদের ঘনত্ব এই জায়গায় সরাসরি দিয়ে দিছে। যদি ঘনত্ব থাকে তাহলে আপেক্ষিক গুরুত্ব গুণ করতে হয় না। আর যদি আপেক্ষিক গুরুত্ব থাকে তাহলে আমাদের কি করতে হয় বলো? পানির যে ঘনত্ব সেটার সাথে আপেক্ষিক গুরুত্ব গুণ করলে আমরা ওই বস্তুর কি পাই? ঘনত্ব পাই। কিন্তু যে ঘনত্ব তো দিয়ে দিছে সরাসরি, তাহলে আমার গুণ করার দরকার নাই। তাহলে এখন আমার অবস্থান করে দেখো, আমার অবস্থান হলো এই যে এই বিন্দুতে। দেখো এই বিন্দুতে চাপের যে মানে এই বিন্দুতে যে পরিমাণ চাপ দিবে, দেখো এই বিন্দু থেকে এই বিন্দুতে দেখো এই বিন্দুতে সম পরিমাণ চাপ দিবে। কেন দিবে? কারণ আমরা জানি যে একই তরল এবং একই লেভেলে চাপের মান কি হয়? সমান হয়। একই তরল এবং একই লেভেলের ক্ষেত্রে চাপের মান সমান হয়। তাহলে আমার এখন এই অবস্থান দেখো, এই বিন্দুতে অবস্থান করার যে কথা ছিল, আমার অবস্থান এই বিন্দুতে কি হলো? এই বিন্দুতে আমরা অবস্থান করলাম এখন। তাহলে এই বিন্দু থেকে আমরা কোন দিক যাবো? এই বিন্দু থেকে আমরা উপর দিক যাবো। কোন বিন্দুতে যাবো? দেখো যে এই বিন্দুতে আসবো। ঠিক আছে, তাহলে দেখো এই বিন্দু থেকে এটা এই নিচের এই বিন্দু থেকে এই উপরে যে বিন্দু আছে সেই বিন্দুর ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আচ্ছা, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি সেটা একটু দেখো। ডিস্টেন্সটা আমরা পরে চিন্তা করি। আমরা অবশ্যই উপর দিকে যাচ্ছি। তাহলে এবং উপরে উঠলে কি হবে? দেখো এই যে সত্য অনুযায়ী উপরে উঠলে মাইনাস হবে। তাহলে এই জায়গায় আমার একটা মাইনাস চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে দেখো আমরা উপরে উঠতেছি, কত মিটার উপরে উঠতেছি? 0.32 মিটার উপরে উঠতেছি। যে 0.32
মিটার উপরে উঠতেছি, ইনটু এর সাথে গুণ করতে হবে কি দেখো এই যে প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে কত দেখো ρ2 এর মানটা প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এই যে আপেক্ষিক গুরুত্বটা লিখে দেব 1590, এককটা কি হবে ভাই কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব, ইনটু এর সাথে কি গুণ করবা দেখো এর সাথে শুধু 9.81 গুণ করলে হচ্ছে, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণটা গুণ করলে হয়ে যাচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই যে এই বিন্দুতে আসার পরে আমাদের সূত্রের মধ্যে দেখো যে শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর চাপ লিখবো। তাহলে আমি এখন একটা আমার শেষ বিন্দুতে আমি অবস্থান করছি, তাহলে সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর যে চাপটা সেই চাপটা কত দিবা বলো তো, দেখো যে 101 কিলো প্যাসকেল দিবা না, এটা মূলত হলো বাতাসের চাপ, কিন্তু আমরা কি করতেছি বলো আমরা গেজ চাপটা বের করতেছি। তাহলে আমরা জানি গ্যাস কি করে বাতাসের চাপটা হিসাবে আনে না, এটা তো আমরা দেখলাম যে গ্যাস কি করে না বলো বাতাসের চাপটা হিসেবে আনে না, অতিরিক্ত যে চাপটা সেই চাপটাই শুধু গেজের মধ্যে শু করে। তাহলে আমাদের বাতাসের চাপটা কি দেবো এই জায়গায় 0 দিয়ে দেবো, বাতাসের চাপটা কত দেবো ভাই 0 দিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা গেজ চাপ বের করতে পারবো। আর যদি বাতাসের চাপ 0 না দেয় তাহলে কিন্তু গেজ চাপ বের হবে না। এই বিষয়টা ক্লিয়ার কিনা তাই বলো, অবশ্যই ক্লিয়ার হতে হবে, কারণ গ্যাস কখনো কি করে না বলো বায়ুর চাপ হিসেবে আনে না। কিছুক্ষণ আগে যে বেসিকটা দিলাম এটার জন্য মূলত বেসিকটা ভালো করে বোঝানো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খুব সহজেই আমরা এই বিন্দুর যে চাপটা সেটা বের করতে পারবো। কিন্তু ক্যালকুলেশন করার আগে আমাদের এককটা একটু দেখা যায়, আরেকটা লাইন করবো যাতে তোমাদের এককটা বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আমরা এই জায়গায় বা চিহ্ন দিয়ে লিখি যে PA, অর্থাৎ এ বিন্দুর চাপ PA প্লাস দেখো এই জায়গা থেকে আমি এই দেখো এই সম্পূর্ণ একক ক্যালকুলেশন করলে এককটা কি হয় সেটা লিখে দেখাচ্ছি। তাহলে দেখো 0.1 ইন্টু 1 টু 12 60 ইন্টু 9.81। এখন এককটা কি হবে সেটা একটু দেখো, এককটা হবে দেখো তো এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। অনুরূপভাবে দেখো আচ্ছা এককটা কেমন নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। এরপর দেখো একটা কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। দেখো 0.32 আছে, 0.32 ইন্টু এর সাথে কত গুণ করবা 1590 ইন্টু 9.81। তাই এর এককটা কি হবে, এর এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার, এবং শেষ বিন্দুতে আসার পরে শেষ বিন্দুর চাপটা কি হবে 0 হবে। আচ্ছা এখনকার দেখুন নিউটন পার মিটার স্কোয়ার কেমনে আসলো, তাহলে এর জন্য দেখো আমরা একটু কালার পেন ইউজ করতেছি। তাহলে দেখো আমরা এই যে এই জায়গা থেকে দেখায় দেই, দেখো এই জায়গায় একটা মিটার আছে, এই জায়গায় একটা মিটারটা কই আছে ভাই উপরে আছে, এবং নিচে আছে কয়টা মিটার, নিচে আছে হলো 3টা মিটার। তাহলে একটা যদি কাটাকাটি করতেছি তাহলে নিচে কয়টা থাকবে 2টা মিটার থাকবে। বিষয়টা ক্লিয়ার কিনা বলো, উপরে একটা মিটার আছে নিচে আছে 3টা, যদি কাটাকাটি দেয় তাহলে 2টা থাকতেছে। এখন দেখো এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো এই যে এই কেজি আর এই যে দেখো এই মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান লেখা যায় হলো নিউটন। তাহলে উপরে থাকতেছে কি বলো, উপরে থাকলো একটা নিউটন আর নিচে হলো মিটার স্কোয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো এই সম্পূর্ণ লাইন যদি ক্যালকুলেশন করো তাহলে পি এর যে মানটা সে একটা মান পাবো, সুতরাং এদের থেকে লিখতে পারি আমরা যে পি এ সমান সমান একটা মান লেখো। এটা ক্যালকুলেশন করো, দেখো এই সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা মান অজানা, সেটা হলো পি এর মানটাও জানা। পি এর মানটা ক্যালকুলেশন করলে বের করা সম্ভব। তাহলে দেখো পি এর যে মানটা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম হচ্ছে যে 37.26 আর এককটা কি হবে, এককটা অবশ্যই হবে নিউটন পার কি স্কোয়ার বাই মিটার স্কোয়ার। কিসের জন্য নিউটন পার মিটার স্কোয়ার, কারণ দেখো একটা জিনিস চিন্তা করো যে এই পাশে এতটুক এটা কি আকারে যোগ আকারে আছে, এই পাশেটা কি আছে আকারে আছে মাইনাস আকারে আছে। এই দুটো যদি আমরা যোগ বিয়োগ করি কিছু একটা মান পাবো। তাহলে দেখো এই মান দুটো কি হচ্ছে পিও আছে হাতের বাম পাশে, এবং এই যোগ বিয়োগ করার পরে মাঝখানে যে মান পাবো সেটাও আছে কি বলো হাতের ডান পাশে। তাহলে দেখো এই ডান পাশের এককটা কি হবে, আমরা যদি যোগ বিয়োগ করলে এককটা নিউটন পার মিটার স্কোয়ারে থাকবে। তাহলে পিএটা যদি আমরা হাতের বাম পাশে রাখি,
এবং এই সম্পূর্ণ মান যদি হাতের ডান পাশে দেয় তাহলে এককটা কি হবে নিউটন পার মিটার স্কয়ারই হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারলাম। তাহলে এই যে চাপটা পি এর যে চাপটা, সেই চাপটা কিসের চাপ বলতে পারবা? পরম চাপ না, কারণ আমরা এর আগে বলে দিলাম যে এটা আমরা হিসাব করতেছি সেটা কি চাপ পাবো ভাই? গেজ চাপ। তাহলে পি এর যে মানটা পেলাম সেটা হলো গেজ চাপ, যে থেকে লেখা হলো গেজ চাপ। ঠিক আছে? আচ্ছা, এটা দেখো তুমি এই মানটা কিন্তু চাইলে মতো কনভার্ট করি, এখন নিউটন পার মিটার স্কয়ার আছে, কিলো নিউটন পার মিটার স্কয়ার নিতে পারবে না? খুব সহজ, এই মানটা যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে কিলো নিউটন পার মিটার স্কয়ার হবো। তাহলে দেখো 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? এটা দরকার নেই, 1000 দ্বারা ভাগ করার দরকার নেই। তাহলে দেখো কারণ আচ্ছা দেখো আমরা এই জায়গা থেকে পরম চাপটা আগে বের করি। ঠিক আছে? আমাদের কি বের করতে বলছে ভাই? পরম চাপ বের করতে বলছে। তাহলে দেখো এখন আমরা কি পরম চাপটা বের করতে পারবো না, কারণ আমরা বায়ুমণ্ডলীয় চাপ জানি, যেটা হলো বায়ুর চাপ। দেখো এটা হলো আমাদের বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ জানি, গেজ চাপ জানি, তাহলে খুব সহজে আমরা এই জায়গা থেকে পরম চাপটা বের করতে পারবো। তাহলে দেখি যে আসলে পরম চাপ সমান কেমনে, মানে পরম চাপটা কেমনে বের করা যায়। তাহলে দেখো তো ভাই, আমরা পরম চাপ সমান এরকম লিখতে পারি কিনা, যে বায়ুমণ্ডলীয় চাপটা আমাদের দেওয়া আছে, কত দিয়ে আছে দেখো 101 কিলো প্যাসকেল দিয়ে আছে। এই কিলো প্যাসকেলটাকে আমাদের প্যাসকেলে কনভার্ট করতে হবে। কিসের জন্য? কারণ এই যে এককটা দেখো এটা হলো নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা দেখো আমি লিখতেছি, লিখলে তুমি বুঝতে পারবা যে 101 ইন্টু এর সাথে যদি তুমি 1000 গুণ করে দেও তাহলে কিলো প্যাসকেল থেকে প্যাসকেল আসতেছে। আর আমরা জানি প্যাসকেল সমান লেখা যায় নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার কি স্কয়ার লেখা যায় ভাই? মিটার স্কয়ার। এটা হলো কি ভাই? বায়ুমণ্ডলীয় চাপ প্লাস গেজ চাপ। গেজ চাপটা আমরা বের করলাম কি বলতে, এই যে মাত্র দেখো যে চাপটা বের করলাম এটা আমাদের গেজ চাপ। তাহলে দেখো এরকম কি লেখা যায় যে 3755.26। এই এককটা কি ভাই? এককটা হলো নিউটন পার মিটার স্কয়ার। আমরা জানি যে একই জাতীয় জিনিস হলে কেবল আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তাহলে দেখো এই পাশে নিউটন পার মিটার স্কয়ার, এই পাশে নিউটন পার মিটার স্কয়ার, দুটো আমরা যোগ করতে পারি। তাহলে যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের দেখো এককটা হচ্ছে মানে আমাদের মানটা হচ্ছে 104,715.26 এককটা কি হবে ভাই? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা এই জায়গা থেকে পরম চাপের মান পেলাম। পরম চাপের মান কত বলো? এই যে 104,755 ইন্টু 0.25 এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এই এককটাকে দেখো, এই এককটাকে তুমি চাইলে কিন্তু কিলো নিউটন পার মিটার, এটাই আমাদের অ্যান্সার। কারণ দেখো এই যে আমাদের কিন্তু বলে নাই কে যে এককটা কিলো নিউটন পার মিটার, কিলো নিউটনে কনভার্ট করে এরকম কিছু বলে নাই কে। ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার। তো আমরা চাইলে কিন্তু এটা কিলো নিউটন পার মিটার স্কয়ারও কনভার্ট করতে পারি। কেমনে করবো? জাস্ট এই মানটারে 1000 দ্বারা ভাগ দিলেই নিউটন পার মিটার স্কয়ার থেকে কিলো নিউটন পার মিটার স্কয়ার যাচ্ছে, অথবা কিলো প্যাসকেলে যাচ্ছে। তাহলে দেখো এটা ভাগ দিলে কি হয়? 1000 দ্বারা যদি ভাগ দাও তাহলে এককটা হচ্ছে একটু বড় এককটা ছোট করার জন্য যে 104.75। তার এককটা কি লিখবা? এককটা হলো কিলো নিউটন পার মিটার স্কয়ার, অথবা এটা আরো একটু সুন্দর করে লেখা যায়, এরকম করে দেখো যে 104.75 এককটা হলো কে দিয়ে একটা প্যাসকেল দাও, কিলো প্যাসকেল। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। কিন্তু এই ম্যাথটারই আমরা আরেকভাবে করব। এই ম্যাথটাকে আমরা আরেকভাবে করি। এটা যে নিয়মে আমি প্রথম করলাম সেটা হলো অরিজিনাল নিয়ম। ঠিক আছে? এভাবে তোমরা করবা, কিন্তু আরেকটা নিয়মে করলে ডিরেক্টলি পরম চাপ সহ বের হয়ে আসে। তাই এই নিয়মটাও তোমাদের শিখিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা যদি প্রথমে পি বিন্দুর চাপটা পি এটা লিখি, যে পি বিন্দুর চাপ পি এ, এর মতনই আমরা চাইলে ওই জায়গা থেকে শর্টকাট করা যেত, কিন্তু তারপরে তোমাদের করে দিচ্ছি যে পি এ এরপরে কি বলো? এই যে আমাদের এই বিন্দু থেকে আমাদের কই আসতে হবে? এই বিন্দু থেকে আমাদের নিচে নামতে হবে। কি পরিমাণ? 0.1 মিটার। এই যে এই বিন্দুতে আসতে হবে। দাঁড়াও কালারটা একটু চেঞ্জ। তাহলে দেখো কি করতে হবে? এই বিন্দু থেকে আমাদের এই বিন্দুতে আসতে হবে, অর্থাৎ নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসতে হবে। তাহলে নিচের দিকে আসলে আমরা জানি কি চাপের মান পজিটিভ দিতে হয়। তাহলে এবার আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো কতটুকু নিচে নামতেছি? 0.1 মিটার নিচে নামতেছি। এই যে 0.1 এককটা কি হবে ভাই? মিটার। ইন্টু এর সাথে কি গুণ করবো? ঘনত্ব গুণ করবো। তার ঘনত্ব হচ্ছে 1260। এককটা সাথে লিখতে হবে কেজি পার মিটার কিউব।
কেজি পার মিটার কিউব ইন্টু এর সাথে অভিকর্ষীয় ত্বরণ জি এর মানটা গুণ করতে হবে, অর্থাৎ 9.81, এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার অবস্থান এখন কই ভাই? দেখো আমার অবস্থান হলো এই যে নিচে যে লাল বিন্দু, এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে চাপের মান যা হবে, এই বিন্দুতে দেখো এই যে এই সমান সমান, এই বিন্দুতে চাপের মান কি হবে? সমানই হবে। কেন হবে? কারণ একই তরল এবং একই লেভেল। আমরা জানি একই তরল এবং একই লেভেলের ক্ষেত্রে চাপের মান সর্বদাই সমান হয়। তাহলে দেখো এই বিন্দু থেকে এখন আমরা যেতে হবে কোন দিকে? উপরের দিকে। দেখো এই দিক থেকে আমরা ডিরেক্ট এখন উপর দিকে যাব, ঠিক আছে? তাহলে যেহেতু উপর দিকে গেলে আমাদের চাপের মান কি হবে? মাইনাস হবে। তাই যে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কত মিটার উপরে যাব? দেখো এই যে এই বিন্দুতে আসতে হবে, এই বিন্দুতে পর্যন্ত আসতে হবে। তাহলে এই বিন্দুর যে ডিস্টেন্স সেটা কত দিয়ে আছে? 0.32, 0.32, এককটা কি হবে? মিটার ইন্টু এর আপেক্ষিক গুরুত্ব। এই যে প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1590, তাহলে 1590, এককটা কি হবে? কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এর সাথে কি গুণ করতে হবে? অভিকর্ষীয় ত্বরণ 9.81, এককটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমান সমান দিয়ে। তাহলে আমরা কি এই বিন্দুতে আসলাম, শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান সমান দিয়ে শেষ বিন্দুর চাপ লিখবো। তাহলে শেষ বিন্দুর চাপটা যদি এই জায়গায় যদি শেষ বিন্দুর চাপটা যদি আমি 0 দিই তাহলে গেজ চাপ পাবো। আর যদি শেষ বিন্দুর চাপটা এই চাপটা দেই, দেখো এই যে এই চাপটা দিই 101 কিলোপ্যাসকেল, এই চাপটা দিই, তাহলে আমরা কি চাপ পাবো? ডিরেক্টলি সরাসরি পরম চাপ পাবো। তাহলে এই জায়গায় আমরা যেহেতু এর আগে একবার দেখা দিলাম, তাহলে আমাদের পরম চাপ বের করতে হবে। তাহলে 101, দেখো এই যে 101 ইন্টু 10 কিউব, 10 কিউব, এককটা কি হবে ভাই? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখো 101 কিলো প্যাসকেল ছিল, আমরা নিউটন প্যাসকেলে নিয়ে আসলাম, নিউটন পার মিটার স্কোয়ার সমান প্যাসকেল লেখা যায়, ঠিক আছে? তাহলে এখন দেখো যদি ক্যালকুলেশন করি, এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে পি বিন্দুর যে চাপটা, সেই চাপটা ডিরেক্টলি কি বের হবে ভাই? পরম চাপ বের হবে। তাহলে এটা আর বারবার করে এককটা আমি লিখে দেখালাম না, কারণ এর আগে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে আমরা সুতরাং এই জায়গা থেকে পি এর মানটা বের করি, যে পি এ সমান সমান ডিরেক্টলি ক্যালকুলেশন করি, দেখো কত হয়। দেখো এই সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা মান অজানা, তো আমরা ক্যালকুলেশন করলে পি এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে মানটা হচ্ছে 104755.26, এককটা কি হবে ভাই? এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। কারণ দেখো সবগুলো একক নিউটন পার মিটার স্কোয়ার আছে, নিউটন পার মিটার স্কোয়ার। এখন যদি আমি এটা কি করি যে কিলো প্যাসকেল অথবা কিলো নিউটন পার মিটার স্কোয়ারে নেই, তাহলে দেখো জাস্ট 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1000 দ্বারা যদি ভাগ করে দিই আমি, তাহলে হচ্ছে এরকম করে 104.75, এককটা হবে কিলো নিউটন পার মিটার স্কোয়ার অথবা কিলো প্যাসকেল। তারপর হয়ে যায় কিলো প্যাসকেল, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো যে আমরা যদি শূন্যর পরিবর্তে যদি এই বায়ুর চাপটা দিয়ে দিতাম, তাহলে ডিরেক্টলি কি চাপ, এটা যে অ্যান্সার এককটা বের, এটা কি বলো? এই চাপের মানটা কি? এটা হলো পরম চাপ, অবশ্যই এটা পরম চাপ। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটা কি চাপ বের হলো বলো? এটা হলো পরম চাপ বের হয়েছে। এর আগেরটা কি চাপ বের হয়েছিল? গেজ চাপ বের হয়েছিল, আমরা যোগ করে পরম চাপ বের করলাম, এই জায়গা থেকে ডিরেক্টলি আমাদের পরম চাপ বের হলো। তো তোমাদের যদি এটা পছন্দ হয় তোমরা এটাও করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে যে আসলে কি জিনিস গ্যাস কি করে না বলো। এটা কিন্তু আমাদের একটু প্রায় ভুল নিয়মে করা হলো, কারণ আমাদের গ্যাস কোনো সময় বায়ুর চাপ হিসেবে আনে না, কিন্তু এই জায়গায় বায়ুর চাপ ধরেই করলাম। কিসের জন্য করলাম? কারণ দেখো প্রশ্নে আমাদের পরম চাপ চাইছে, ঠিক আছে? পরম চাপ চাইছে বিধায় আমরা কিন্তু এই জায়গায় এই 101 কিলো প্যাসকেলটা করতে পারছি, যোগ করতে পারছি। যদি পরম চাপ না আসে, যদি গেজ চাপের কথা বলতো, তাহলে কিন্তু আমরা এই জায়গায় এটা করতে পারতাম না। বিষয়টা বুঝতে পারতো? যদি করতাম তাহলে কি হয়ে যেত? অঙ্কটা ভুল হয়ে যেত, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা দ্বিতীয় নম্বর ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের 2 নম্বর ম্যাথটা একটু পড়ো। এই ম্যাথটা কিন্তু ডুয়েট ভর্তি পরীক্ষায় আছে। কি বলছে দেখো, গ্যাস এ তে পাঠ কত হবে? তার মানে এই যে গ্যাস এ, দেখো এটা হলো আমাদের গ্যাস এ, এই জায়গায় পাঠ কত হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা বের করবো। তার মধ্যে গ্যাসের যে মানটা, সেই মানটা বের করতে বলছে। তাহলে আমরা আমাদের শুরুতে আগে পি এ লিখি। শুরুতে কি লিখবো ভাই? শুরুতে লিখি এ বিন্দুতে চাপ বের করবো, তাহলে পি এ লিখি।
এরকম কি লিখতে পারি যে পি এ। আচ্ছা দেখো পি এ, তাহলে দেখো প্রথমে যে এই সত্যটা একটু পড়ো, প্রথমে যে বিন্দু চাপ লিখবো ওই বিন্দু থেকে নিচে নামলে চাপের মান পজিটিভ। তার মানে দেখো এই যে এই পাশ থেকে আমার অবস্থান হলো কি বলো, আমার অবস্থান হলো এই পাশে এই ওয়েলের উপরে। তাহলে দেখো আমি যদি ওয়েলের নিচে আসতে চাই, এই যে এই বিন্দুতে চাপ ওয়েলের নিচে আসতে চাই, অর্থাৎ পানির উপরে ওয়েলের নিচে এই বিন্দুতে যদি আসতে চাই, তাহলে আমার ডিস্টেন্সটা কত হচ্ছে, দেখো ডিস্টেন্সটা হচ্ছে 2.4 মিটার। এই যে এটা হলো দূরত্ব। তাহলে দেখো আমাদের, তাহলে অবশ্যই আমরা কোন দিকে আসতেছি, নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসলে আমাদের চাপের মানটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এই পি দেব, পজিটিভ দিয়ে দিলাম। কি পরিমাণ নিচে নামতেছি দেখো 2.4 মিটার। তাহলে দেখো এরকম কি দিতে পারি আমাদের 2.4 মিটার ইন্টু, এখন দেখো ওয়েলের আপেক্ষিক গুরুত্ব দিয়ে আছে, তাহলে ওই যে আমাদের আগের মেথড যে শর্টকাট, সেই শর্টকাটটা আমরা ইউজ করব। তাহলে কি করব দেখো 98110 এককটা হবে কি নিউটন পার মিটার কিউব ইন্টু এর সাথে কি গুণ করতে হবে, এর সাথে গুণ করতে হবে 0.8। এই শর্টকাটটা করা বুঝছো তো নাকি? অবশ্যই বুঝতে হবে, কারণ এর আগে কিন্তু আমরা করে দেখাই দিছি। আচ্ছা তাহলে এখন আমার অবস্থান কই, দেখো আমার অবস্থান হলো পানির উপরে, ঠিক আছে। তাহলে পানির এই উপর বিন্দু থেকে যদি এখন আসতে হবে আমার কি বলো, এই নিচের বিন্দুতে, দেখো যে এই বিন্দুতে আসতে হবে। এই জন্য আমাদের কত ডিস্টেন্স মেনটেন করতে হবে, দেখো কত দূরত্ব হলো 2.7। তাহলে অবশ্যই নিচে দেখে নামতেছি প্লাস হবে, তাহলে এই একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে লিখলাম হলো 2.7 মিটার ইন্টু ওই শর্টকাটটা যে 98110 এককটা হলো কি নিউটন পার মিটার কিউব ইন্টু এর সাথে কি গুণ করবো, পানির আপেক্ষিক গুরুত্ব। আমরা জানি এমকেএস পদ্ধতিতে পানির আপেক্ষিক গুরুত্ব হলো 1, এটা না লিখলেও হয়, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন আমার অবস্থান কই ভাই, আমার অবস্থান হলো এই বিন্দুতে। তাহলে দেখো এই বিন্দু থেকে নিচে আসবো 0.5 নিচে আসবো, কিন্তু এটা দেখো মার্কারি আছে। এই বিন্দুতে যে পরিমাণ চাপ হবে, দেখো আমার এই বিন্দুতে একই পরিমাণ চাপ হবে। কিসের জন্য একই পরিমাণ চাপ হবে বলতে পারবা? কারণ একই তরল এবং একই লেভেলে চাপের মান সমান হয়। তাহলে এখন এই বিন্দুতে অবস্থান করা যে কথা, দেখো এই বিন্দুতে অবস্থান করা যে কথা, নিচের বিন্দুতে অবস্থান করা, এই বিন্দুতে অবস্থান করা কি বলো, একই কথা, ঠিক আছে। তাহলে এই বিন্দু থেকে আমার নিচের উপরে যেতে হবে, কতটুকু উপরে যেতে হবে সেটা বের করতে পারবা। দেখো এই জিরো থেকে এই বিন্দু থেকে এই বিন্দু, এই বড় ডিস্টেন্সটা দেখো, এই যে এই জায়গা থেকে এতটুকু যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে কত 0.7। এবং দেখো এই যে এই জায়গা থেকে এই জায়গা ডিস্টেন্সটা হলো 0.5। তাহলে দেখো আমি যদি 0.7 থেকে 0.5 মাইনাস করি, তাহলে দেখো এই যে এতটুকু যে ডিস্টেন্সটা সেটা পাবো অটোমেটিক, এই যে ডিস্টেন্সটা অটোমেটিক পাবো। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে বলো, 0.7 থেকে যদি 0.5 বাদ দাও তাহলে 0.2 হবে, 0.2 হবে। এককটা কি হবে, মিটার হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা এই বিন্দু থেকে এখন কোথায় যাব, উপর দিক যাব। তো আমরা উপর দিক দিলে কি দেবো, চাপের মান নেগেটিভ দেবো। তার এই জায়গায় আমাদের দিতে হবে মাইনাস কত দেবো, 0.2 এককটা হবে মিটার ইন্টু অবশ্যই সেই শর্টকাটটা যে 98110 এককটা নিউটন পার মিটার কিউব। এই যে পিছনে একটা এই সাথে গুণ করে দিচ্ছি, হলো কত বলো, 13.6। তাহলে আমার অবস্থান হলো কি বলো, এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে পৌঁছানোর পর, শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দু চাপ লিখবো। তাহলে যেহেতু গেজ চাপটা বের করতেছি, তাহলে এদের সমান চিহ্ন দিয়ে বাতাসের চাপটা কি দিয়ে দেবো, 0 দিয়ে দেবো। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন শর্টকাট করব, অর্থাৎ এককগুলো কাটাকাটি করে দেবো। তাহলে দেখো এরকম করা যায় যে পিএ প্লাস, যদি এর পাশে করি তাহলে দেখো এরকম হচ্ছে যে 2.4 ইন্টু 98110 ইন্টু কত 0.8, ঠিক আছে। তাহলে এককটা কি হবে দেখো, এই যে মিটার, একটা মিটার কাটাকাটি করলে নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে। পরে কি আবার প্লাস চিহ্ন, প্লাস কত 2.7 ইন্টু 98110 ইন্টু পানির একক কি বলো 1, এর না গুণ করলে হয়। তাহলে এই এককটা কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার। মাইনাস কি আছে বলো 0.2, যে 0.2 ইন্টু
ইন্টু 13.6, আমরা জানি পারদের আপেক্ষিক গুরুত্ব এটা মুখস্থ 13.6, এর এককটা হবে কি ভাই নিউটন পার মিটার স্কোয়ার। শেষ বিন্দুতে পৌঁছার পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দু চাপ দিয়ে দিলাম। এখন দেখো এই যে সমীকরণটা আছে শুধুমাত্র একটা মান অজানা, সেটা হলো পি এ, এই মানটা অজানা, এই মানটা কি বলো অজানা। তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করলে মতো একটা মান পাবো, তাহলে ক্যালকুলেশন করো। তাহলে দেখো এই মানটা ক্যালকুলেশন করার পরে সামনে একটা মাইনাস মান আছে, একটা মাইনাস আছে, মাইনাস কত আসে 18639 এককটা হবে কি ভাই নিউটন পার মিটার স্কোয়ার, এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 18639 নিউটন পার মিটার স্কোয়ার। যেহেতু মাইনাস আসছে তাহলে তো সমস্যা, চাপের মান তো মাইনাস হয় না, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে মূলত, তাহলে মাইনাসটাকে তোমরা প্লাস করে দিতে পারো। তো শুধু এই জায়গায় একটা কথা লিখতে হবে, দেখো তাহলে সমস্যা নেই, পাশে লেখো এরকম করে যে 18639 এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। তোমার এই ব্র্যাকেটে মাইনাসের পরিবর্তে যে প্লাস দিলা, এই জন্য ব্র্যাকেটে লিখতে হবে ভ্যাকুয়াম, VACUAM। ঠিক আছে, তাহলে ভ্যাকুয়াম কথাটার অর্থ কি, ভ্যাকুয়াম কথাটার অর্থ কি, আর এই ভ্যাকুয়াম কথাটা কেন লিখলাম আমি এই জায়গায় সেটা বুঝতে হবে না, এমনিতে লিখলে হবে না। তুমি এটা এতটুকু করতে পারলে তুমি শর্টকাট হিসেবে মনে রাখো, যদি কোনো সময় চাপের মান মাইনাস আসে বা মাইনাস আকারে আসে তাহলে তুমি এই জায়গায় ভ্যাকুয়াম লিখে দিবা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, যে আমরা ভ্যাকুয়াম লিখে দিলেই হচ্ছে। কিন্তু আসলে ভ্যাকুয়াম জিনিসটা কি, যে জিনিসটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব, বা ভ্যাকুয়াম জিনিসটা কি বা আমরা একটু দেখি যে আসলে বাস্তব উদাহরণ থেকে দেখি যে ভ্যাকুয়াম চাপটা কখন উৎপন্ন হয় বা কখন সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আমরা ভ্যাকুয়াম নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব বা বেসিক আলোচনা করব। তাহলে দেখো আমাদের ভ্যাকুয়াম চাপটা হলো যে বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম চাপকে ভ্যাকুয়াম চাপ বলে। সাপোজ বায়ুমণ্ডলীয় চাপ যদি হয় ধরো 10 অ্যাটম, সাপোজ ধরলাম 10 অ্যাটম বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে এর চেয়ে কম চাপ কি বলো, ধরো 8 অ্যাটম, 8 অ্যাটম। তাহলে এই যে চাপটা, সেই চাপটা হলো কি চাপ বলো ভাই, এই চাপটাই হলো ভ্যাকুয়াম চাপ। অর্থাৎ সহজ কথায়, এক কথায় যদি কেউ তোমারে বলে যে ভ্যাকুয়াম চাপ কি, বায়ুমণ্ডলের চেয়ে কম চাপটাই হলো ভ্যাকুয়াম চাপ, আর গ্যাস চাপ হলো কি বলো, বায়ুমণ্ডলের চেয়ে বেশি চাপটাই হলো গ্যাস চাপ। তাহলে দেখো আমাদের এই ভ্যাকুয়াম চাপটা আমরা বুঝতে পারলাম, সেজন্য কি বলো মাইনাস আছে, অর্থাৎ বায়ুমণ্ডলের চেয়ে কম চাপটা কি হয় ভ্যাকুয়াম চাপ। তাহলে বাস্তব উদাহরণ দেখি যে আসলে ভ্যাকুয়াম চাপটা কখন উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমরা যে ইনজেকশনের যে সিরিজটা দেখছি না, দেখো তো অনেকে আমাদের পরিচিত এই সিরিজ সম্পর্কে দেখো আমরা অনেকেই দেখছি। তো দেখো এই সিরিজের যদি এক প্রান্ত এরকম করে বন্ধ করো, এক প্রান্ত এরকম করে বন্ধ করলা, বন্ধ করার পর দেখো এই যে সিরিজের এই হাতল দ্বারা ধরে তুমি বাম দিকে টান দিলা, দেখো অনেক বাচ্চারা কিন্তু এরকম করে, এরকম করে বাম দিকে টান দিলা, এই মাঝখানে যে দেখো এই মাঝখানে যে একটা ফাঁকা জায়গা হলো, দেখো এই যে মাঝখানে এটা ভ্যাকুয়াম চাপ, এই যে এই পাশে ভ্যাকুয়াম চাপ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা হলো কি বলো, এটা হলো ভ্যাকুয়াম চাপের বাস্তব উদাহরণ। আমাদের দৈনন্দিন জীবনে আমরা আরো অনেক কাজেই এই ভ্যাকুয়াম চাপের উদাহরণ দেখে থাকি। সাপোজ ধরো মানে কি বলে দেয় যে আমরা যখন জুস খাই, যে পাইপ দিয়ে জুস খাই, তখন আমাদের মুখের ভিতরে ভ্যাকুয়াম চাপ সৃষ্টি হয়, অর্থাৎ কম চাপের সৃষ্টি হয়। চাপের একটা বৈশিষ্ট্য যে বেশি চাপ থেকে কম চাপের দিকে যায়। সেক্ষেত্রে যখন আমরা যে জুসের পাইপ দিয়ে কি বলে যে জুস খাওয়ার সময় আমাদের মুখের ভিতরে যে ভ্যাকুয়াম চাপের সৃষ্টি হয়, অর্থাৎ কম চাপের সৃষ্টি হয়, বায়ুমণ্ডলের চাপের তুলনায় কম চাপের সৃষ্টি হয়। তার জন্য কি করে আমাদের এই যে এই থেকে জুসের যে বোতল বলে, সেই বোতল থেকে জুস আমাদের মুখের ভিতরে যায়। এটা আমাদের ভ্যাকুয়াম চাপের উদাহরণ। আরেকটা উদাহরণ আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো অবশ্যই তোমরা এই চিত্রটা দেখে বুঝতে পারতেছো কি বলছে। দেখো বলতে পারবা কেন মানুষের শরীর থেকে রক্ত কেন সিরিজের মধ্যে আসে, অর্থাৎ মানুষের শরীর থেকে রক্ত সিরিজের মধ্যে কিসের জন্য আসে সেটাকে তোমরা বলতে পারবা? কারণ দেখো যে মানুষের শরীরে যে চাপের মান সেটা বেশি থাকে, মানুষের শরীরে চাপের মান কি থাকে, বেশি থাকে। আর এই সিরিজের মধ্যে আমাদের এই জায়গায় বেশি থাকার জন্য ভ্যাকুয়াম চাপ উৎপন্ন হয়। এই জায়গায় কি হয় বলো, এই জায়গায় ভ্যাকুয়াম চাপ উৎপন্ন হয়, অর্থাৎ শরীরের চাপের চেয়ে সিরিজের মাঝখানে যে চাপের মানটা সেটা কম করা হয়। শরীরে যদি আমাদের চাপ থাকে, সাপোজ হলো মানুষের শরীরে রক্ত ব্লাডের চাপ দিলাম হলো 10 অ্যাটম দিয়ে দিলাম,
এবং এই সিরিজের মধ্যে আমরা কি করি, ভ্যাকুয়াম চাপ উৎপন্ন করি এই জায়গায় হয়তো বা 5 অ্যাটম করি, 5 অ্যাটম করি চাপ। তার মানে কি করবে বলো, ব্লাডটা দেখো এই বেশি চাপ থেকে এই কম চাপের দিকে আসবে, যার জন্যই আমাদের খুব শরীর থেকে কি করতে পারি বলো, খুব সহজেই ব্লাডটা আমরা এই সিরিজের মধ্যে আনতে পারি। কিসের জন্য আনতে পারি, ভ্যাকুয়াম চাপ দিয়ে আনতে পারি। ঠিক আছে, তো আশা করি ভ্যাকুয়াম চাপ সম্পর্কে তোমরা বিষয়টা বুঝতে পারছো। তবে শর্টকাটে একটা জিনিস মুখস্থ করবা যে ভ্যাকুয়াম চাপ মানে হলো বায়ুমণ্ডলের চেয়ে কম চাপটাই ভ্যাকুয়াম চাপ। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খোদা হাফেজ।